কিছু যদি নাও করতে পারি, আটার দোকান দিয়ে চলে খাবো, তাও চাকরিতে যাব না, এমন একটা কিন্তু ইয়ে ছিল। আর বিদেশ যাব না। আসলে প্রবাসীরা প্রত্যেকেই যদি গল্প বলতে যাওয়া যায়, একজনের গল্প সারাদিনে 24 ঘন্টা শুনলেও হয়তো শেষ হবে না। তো সেই ক্ষেত্রে সেই সামান্য সময় থেকে অনেকেরই গল্প শুনবেন। আমাদের স্যার আছে, তার মুখ থেকে আমরা অনেক কিছু নেব এখানে, সেই আশায় আসছি। তো আমি যখন আমার একটু ছোট্ট পরিচয় দেই, আমি লিপু। সেই ক্ষেত্রে আমার বাবা ডিফেন্সে চাকরি করতেন, বিডিআরে ছিলেন, বিডিআরের হাবিলদার মেজর ছিলেন উনি। তো আমরা 3 ভাই বোন, ভাই আমি একাই। 3টা বোনেরই বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো কোনো এক সময় বাংলাদেশে থেকেও কখনো চিন্তা করতাম না যে চাকরিতে যাব। ছোট সময় থাকতেই বাবার সার্ভিসগুলো দেখে মনে হতো এটা আসলে চাকরি খুব একটা পছন্দ হতো না। সেই ক্ষেত্রে মনে মনে করতাম কিছু যদি নাও করতে পারি, আটার দোকান দিয়ে চলে খাবো, তাও চাকরিতে যাব না, এমন একটা কিন্তু ইয়ে ছিল। আর বিদেশ যাব না। কোনো একটা পরিবেশে ব্যবসা শুরু করে বাংলাদেশে ডেয়ারি ফার্ম, পোলট্রি ফার্ম দিয়ে শুরু করি, এবং এটা আলহামদুলিল্লাহ কিছুদিন যাইতে যাইতেই একটি ভালো অবস্থানে চলে আসে। সেখানে আমার গাড়ি ব্যবসা থাকে। এই যে গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে সেটা কিনে নিয়ে ইঞ্জিন দিয়ে লেগুনা তৈরি করতাম। কিছুদিন পরে আলহামদুলিল্লাহ সেটা ভালো হয়। হওয়ার পরে প্রেক্ষাপটে বিজনেসটা ফল্ট করে। আমার না জানার কারণে, হয়তো অনভিজ্ঞতার কারণে ফল্ট করে। তখন নিজেও চিন্তা করি যে একটু বাইরে থেকে ঘুরে আসলে হয়তো জ্ঞান বাড়বে। সেই চিন্তা করে লিবিয়াতে যাওয়া আমার প্রথম 12 সনের দিকে। লিবিয়াতে যাওয়ার পরে আমাকে প্রথম যেদিনকে আমি গেলাম সেদিন থেকেই আমাকে পরের দিনকেই আমাকে ডেস্ক দেওয়া হলো যে রোড ক্লিনার করার জন্য। আমি দেখে তো আসলে মনের সঙ্গে মানাইতে পারতেছিলাম না যে আল্লাহ কোথায় থেকে নিয়ে আসি, কী কাজের জন্য আমাকে ফেললো। আমি এটা মানতে পারতেছিলাম না। তখন আমার পাশে যারা আছে তারা তো সবাই কাজের জন্য আলহামদুলিল্লাহ রেডি হয়ে গাড়িতে উঠে গেল। যাওয়ার পরে দেখলাম একটা বিরাস আর একটা ঝাড়ু হাতে ধরায় দিছে। আমার চোখ থেকে আর পানি থামতেছিল না ওই সময়। আমি তো চোখ থেকে নিজেকে বুঝাইতে পারতেছিলাম না যে আসলে আল্লাহ কোথায় থেকে নিয়ে এসে কীভাবে আমাকে এই কাজ আমি করব। যাক, সেদিনকে আমি আমার ফোরম্যানকে বললাম যে আমার দ্বারা এটা করা সম্ভব হবে না, তবে তুমি আমাকে ভাই দেশে পাঠাই দাও। বাঙালি ফোরম্যান ছিল। সে বললো যে দেশে থেকে আসছো, তোমাকে এই কাজ করতে হবে, নাহলে 6 মাস পর দেশে যেতে হবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে এইটা বাদ দিয়ে অন্য কোনো যদি কাজ দাও তাহলে আমি করতে পারি। পরিবারের সঙ্গে কথাও বলতে পারি না। ফোরম্যান, বাঙালি ফোরম্যান, যদিও আমাদের বাঙালি দেশে ভালো মন্দ সব মানুষ আছে, সেই ক্ষেত্রে তাকে আমি মন্দ বলবো না, তার সিচুয়েশনে সে ঠিক ছিল। হয়তো আমাদেরকে কথা বলতে দেওয়া হতো না, বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলতে দেওয়া হতো না। তো আমি 1 সপ্তাহ পরে আমার পরিবারের সঙ্গে কথা বলতে পারি। বাড়ার পরে আমি আমার এজেন্সিকে বললাম যে আমাকে তো এই কাজ দেওয়া হয়েছে, আমাকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করো। তখন আমার যে দুলাভাই আমাকে পাঠাইছিল সহযোগিতা করতো, উনি আমাকে বলল যে বিদেশ না, দুনিয়া এমন একটা জায়গা যেখানে নিজেকে একলা চলা শিখতে হবে। এই কথাটুকু বলে সে কেটে দিল। হয়তো সেই কথাটা আমার জীবনে অনেক বড় একটা ইফেক্ট করছে, যার কারণে আলহামদুলিল্লাহ। তো সামান্য কিছুদিন লিবিয়াতে ছিলাম। কোনো কাজ, কী কাজ যে আমি করি নাই এমন কোনো কাজের নাম বলতে পারবো না। যদি বলি আমাকে বলবেন যে টয়লেট ক্লিনার করতে হচ্ছে, করছি। গাড়ি পরিষ্কার করতে বলছেন, করছি। এমন কোনো কাজ নাই যে করি নাই, যে নিজেকে একটু প্রতিষ্ঠিত করার জন্য বা দেশে আসার জন্য। ঠিক ইতিমধ্যে 2 বছর 6 মাস পার হওয়ার পরেই আমার খোঁজ নিতে নিতে আমরা একটা আমেরিকান এবং স্পেন যৌথ কোম্পানি থাকে ওখানে, সেই কোম্পানিতে ঢুকি। আলহামদুলিল্লাহ 2 বছর লিবিয়াতে খুব সুন্দরভাবে জীবনযাপন করি। এর ভিতরে যুদ্ধবিদ্ধ দেশ লিবিয়া, সেখানে প্রচুর পরিমাণে বোমা হচ্ছিল, গুলি হচ্ছিল, মানুষ মারা যাচ্ছিল। তখন আমরা দেখতেছি হয় লিবিয়া থাকলে আমরা কখন মারা যাব না বেঁচে ফিরবো দেশে বলতে পারি না, কারণ বিমান আসতেছিল না, বিমান বন্ধ ছিল। ওই সময় আমার জানা ছিল যে লিবিয়া থেকে ইতালি যাচ্ছে মানুষ, কখনো কিন্তু স্বপ্ন ছিল না। আবার আমরা যখন যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানি থেকে বস আমাকে অফার করছিল যে লিবিয়া থেকে স্পেন নিয়ে যাবে। আমি তখন বলছিলাম যে না, আমি স্পেন যাব না। তো আল্লাহর রিজেক্ট রেখেছে। সেই ক্ষেত্রে আমি স্পেন না যাওয়ার কারণ হলো লিবিয়াতে যে স্যালারি পাচ্ছিলাম, যে ইনকাম ছিল, আলহামদুলিল্লাহ তখন স্পেনের স্বপ্ন দেখি নাই। যে লিবিয়াতেই তখন আমার 2500 দিনারের উপরে ইনকাম ছিল ওই কোম্পানিতে। সেই সময়টাতে যখন আমি চিন্তা করলাম যে এখন তো সবাই চলে গেছে, কোম্পানি বন্ধ হয়ে গেছে, 6 মাস যাবত আমাকে বসে বসে বেতন দিছে ওনারা। তখন আমাকে চিন্তা হচ্ছিল যে আমি এখানে থেকেও যে কোনো সময় মারা যেতে পারি,
বাংলাদেশে তো আসতে পারতেছি না, তাহলে আমাকে কী করব, আমি কী করব? আর শুধুমাত্র আমার বাবাকে ফোন দিলাম, তিনি ডিফেন্সের মানুষ, খুব শক্ত মনের মানুষ ছিলেন। উনি বলল, সেই সিচুয়েশন তুমি বোঝো, যদি মনে করো যে লিবিয়া থেকেই মারা যাবে তাহলে তুমি একটা রিস্ক নিতে পারো, আবার যদি মনে করো তুমি ওখানে অপেক্ষা করবে সেটাও তুমি করতে পারো, তুমি এখনও যথেষ্ট বড় হয়ে গেছো, সেই সিচুয়েশনটা তুমি বোঝো, তুমি কি করবে সেটা দেখো। আল্লাহর নাম নিয়ে আমি জীবনের রিস্ক নিয়ে, যদিও বর্তমান যে প্রেক্ষাপটে মিডিয়াগুলো দেখানো হচ্ছে আমাদের ওইভাবে লিবিয়া থেকে ইতালি যেতে হয় নাই, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা যে কোম্পানির সঙ্গে কাজ করতাম তাদের জলজাহাজ যেগুলো ছিল তাদের মালামাল সব নিচ্ছিল, ওই জাহাজে করে আমরা ইতালিতে যাই। আমরা 54 জন মানুষ আমাদের কোম্পানির থেকে ইতালিতে যাই। সেখানে যাওয়ার পরেই জীবনের আসলে এর ভিতরে অনেক কষ্ট আছে, যে কষ্টগুলো আসলে বললে শেষ হবে না। তো আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন তারা সবাই কষ্টের কথাগুলো বলেন, আমি আসলে শর্ট করে বলতে চাচ্ছি, অনেক ভাইরা আছেন সেই শর্ট করে বলতে চাচ্ছি যে যখন এই জন্য যে আরও অনেকেই কথা বলবেন, সময় কম, সেই ক্ষেত্রে ইতালিতে আসার পরেও আমি কিছুদিন পরে, প্রায় 3 বছর পরে ডকুমেন্ট কমপ্লিট হলো, আমার নিজস্ব যে ডকুমেন্টারি সেগুলো কমপ্লিট করলাম, করার পরে আমি দেশে এসে আবার একবার ঘুরে গেলাম। যাওয়ার পরেও আমি ইতালিতে একটু স্থায়ীভাবে বসবাসরত বা অন্যান্য সুযোগ সুবিধা সবগুলো নিচ্ছি। সেই সময় আমার মনে হচ্ছে যেন আমি তৃপ্তি পাচ্ছি না, আমি কি করব এটা নিয়ে যেন আমাকে তাড়না, ভিতর থেকে একটা তাড়না চলছে, আমাকে কিছু একটা করতে হবে। ছোট ছোট করে অনেক ট্রাই করছি ইতালিতেও, তো কোনোটাতেই যেন সাফল্যের মুখ দেখতে পাচ্ছিলাম না। ঠিক সেই মুহূর্তে স্যারের প্রিয় একজন ছাত্র আবুল কাহার সাহেব, মেরিনো গ্রুপের, স্যারের হাত দিয়ে প্রতিষ্ঠিত মেরিনো গ্রুপ, সেখানে আবুল কাহার সাহেব আমাকে লিঙ্কটা দেয়। আমি যেদিনকে এই লিঙ্কটা পাই তারপরের দিনকে আমি ডিউটিতে যেতে পারি নাই। আমি যেদিনকে লিঙ্কটা পাই সারা রাত্রি দেখছি, পরের দিন সারাদিন দেখছি, সেই দিনকে রেজিস্ট্রেশন করছি, আমার পরিবারের 3 জনকে রেজিস্ট্রেশন করাইছি সেই একই দিনে। করানোর পরে আলহামদুলিল্লাহ তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা মোটামুটি সেখান থেকে, আমি প্রবাসী থেকেও ইতালির মতো জায়গাতে বাংলাদেশ থেকে বীজ নিয়ে গিয়ে সমস্ত সবজি, যে সবজিগুলো আমাদের বাংলাদেশে আমরা খেয়ে থাকি, সেই সমস্ত সবজিগুলো আমি আমার বাসার সাইডে যে জায়গাগুলো আছে, আমার মালিকের যে জায়গাগুলো আছে বাসার সাইডে, সেখানে আমি তৈরি করি। এবং আপনারা শুনলে খুশি হবেন হয়তো যে ওখান থেকে আমার খাবার জন্য তৈরি করি, প্লাস আমাদের বাঙালি ভাই বোনদেরকে দেই, প্লাস আমি বিক্রি করে শুধুমাত্র এক সিজন বিক্রি করে বাংলাদেশি টাকার প্রায় 4 লক্ষ টাকা ইনকাম করছি। শুধু আমার পারিবারিকভাবে যে সবজিটা ওখানে তৈরি করছি সেটা থেকে। আমি এগ্রিকালচারে আছি ইতালিতে এখনও, সেখান থেকে। তারপরেও সমস্ত সবজি, এমন কোনো সবজি নাই যে বাংলাদেশে যেটা হয় ওখানে হয় না, এমন না। ওখানকার মাটিটা উর্বর, যার জন্য আরও বেশি হয়। শুধু 4টা করল্লা গাছ লাগায়ে 4 মণের বেশি করল্লা বিক্রি করছি আমি, শুধু স্যারের ওই কথাতে যে আমরা একদিনও বেকার থাকবো না। আমি ডিউটি থেকে এসে আমার যারা আরও ভাই বাদাররা যারা আছেন ওখানে, তাদের সঙ্গে করে এই কাজগুলো করতাম। আর আমি মনে মনে বললাম, স্যার বলছে একদিনও বেকার থাকবো না, আর আমি 1 ঘন্টাও বেকার থাকবো না। এটা হলো আমার ইসলাম, আমি 1 ঘন্টাও বেকার থাকবো না। সেখান থেকে আমাদের পাবনার অনেকে আছে, এবং এই গল্প গ্রুপের মাধ্যমেই আমাদের 9 জন বিশিষ্ট মেরিনো গ্রুপ লিমিটেড নামে একটা কোম্পানি খোলা হয়। সেখানে আলহামদুলিল্লাহ আমি চিন্তা করছি, আমরা প্রবাসী, আমরা কিন্তু সব সময়, এখানে অনেক ভাই আছেন তাদের গল্প আছেন, যে আমরা নিজের টাকা কিন্তু নিজের আপন ভাইকে দিয়ে কিন্তু আমরা ধোঁকা খাই। আমরা যারা আছি নিজের ভাইকে দিয়ে কিন্তু আমরা ধোঁকা খাই। তো নিজের খুব কাছের মানুষগুলোই কিন্তু আমাদের ধোঁকা দেয়। আমরা যদি বিশ্বাস না করি তাহলে কিন্তু আমরা কিছু করতে পারি না, আমাদের বিশ্বাস করতেই হবে। ঠিক সেই জায়গার থেকেই আমরা 9 জন মিলে যে কোম্পানিটা শুরু করছি, আলহামদুলিল্লাহ আজকে সেটা বহুমুখী প্রতিষ্ঠানে রূপ নিতে যাচ্ছে। আমাদের ভিতরে আছে ডেইরি, ফিশারি, অ্যাগ্রো, বাইং হাউস, ই কমার্স, এবং আরও সবচেয়ে বড় কথা যেটা আমরা করতেছি সেটা হলো ক্যাটারিং, যেটা রেস্টুরেন্টে যে মূল্য দেওয়া হচ্ছে আমরা তার থেকে অর্ধেক মূল্যটা দিয়ে মানুষকে খাবার পৌঁছাচ্ছি। এটা আমাদের ভিতরে আছে, আমরা চলছে আমাদের এটা। তো স্যারের এটাতে এই জন্য বলবো যে সময়টাতে আমি আসলে কোনো কিছু করব এমন কিছু সাহস করতাম না, অনেক কিছু ট্রাই করছি কিন্তু ওইভাবে পাই নাই যে আসলে সাকসেস হওয়ার মতো। তবে এই গল্প গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার পরে, স্যারের সেশনগুলো কমপ্লিট করার পরে যে মনোবল আসছে, সেখান থেকে আমরা করার মতো এবং সাকসেস হওয়ার মতো স্বপ্ন এখন দেখতে পাচ্ছি স্যার, আপনার অনুপ্রেরণা পেয়ে। আরেকটা কথা বলবো, যেটা এখন
আমরা যে যেখানে আছি আপনার অনুপ্রেরণা পেয়ে, আপনার শিক্ষায় শিক্ষিত হয়ে যে যেখানে আছি সেখানকার সেরা হয়ে যাচ্ছি স্যার। এবং বলবো যে আমি সিসিলিয়াতে থাকি যে ডিস্ট্রিক্টে, ওখানে প্রায় 250 থেকে 300 বাঙালি আছে। তাদের ভিতরে যদি 2জন মানুষ সবচেয়ে ভালো থাকে, ভালো অবস্থানে থাকে, চরিত্র, কথা বলা সব দিক থেকে, সেখান থেকে আপনার ছাত্র একজন স্যার। এটা হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া, যে স্যার আপনার কাছ থেকে যদি আমরা এই অনুপ্রেরণা না পেতাম তাহলে হয়তো এত কিছু আমরা পেতাম না। অনেক আগেই হয়তো আবার ঝরে যেতাম, অনেকেই আবার ধোঁকা খেতাম, যেমন অনেক আগেই করছি, হয় নাই। আজকে আপনার প্রেরণা পেয়ে স্যার আজকে আমরা এই কাজটুকু করতে পারছি, এই জন্য চিরকৃতজ্ঞ আপনার প্রতি।